আজকের ক্লাসরুমে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমরা কি পড়বো? আজকে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় কি প্রাণীর বিভিন্নতা ও এর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের পার্ট 3 অর্থাৎ তৃতীয় ক্লাস। এবং আজকের পুরো ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে দেখো, নন কোঅর্ডিনেট প্রধান পর্ব সমূহ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা পর্ব সম্পর্কে খুব ভালো করে বিশ্লেষণ করতে পারবে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এই পর্বগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা একটা জিনিস দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই পর্বগুলো কি, এদের অবস্থানটা কোথায়। দেখো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সমগ্র জীব জগৎকে 5টি কিংডমে ভাগ করা হয়েছে। কয়টি? 5টি কিংডমে ভাগ করা হয়েছে। প্রথমটি কি? মনেরা, তারপর কি? প্রোটিস্টা, তারপরে কি? ফানজাই, তারপরে প্লান্টি, তারপরে কি? অ্যানিমেলিয়া। তার মানে সর্বশেষ কিংডমটি হচ্ছে কি? অ্যানিমেলিয়া। আমরা জানি যে অ্যানিমেলিয়া মানে হচ্ছে পৃথিবীর সকল প্রাণী নিয়ে যে কিংডম গঠিত হয়েছে সেটা হচ্ছে কি? অ্যানিমেলিয়া। ওকে, এবং আমরা জানি যে মনেরা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত যত নিচের দিকে আসা যায় তত কি উন্নত বৈশিষ্ট্য পেয়ে থাকি আমরা। ওকে, দেখো এবার কিংডম অ্যানিমেলিয়াকে 33টি ভাগে ভাগ করা হয়েছে। কতটি? 33টি। দেখো 1 থেকে শুরু করে 33 নাম্বার, অর্থাৎ এই ভাগগুলোকে বলা হয় পর্ব বা ফাইলাম বলা হয়। এই যে পর্বগুলো রয়েছে, এই পর্বগুলোকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, মাইনর পর্ব এবং কি মেজর পর্ব। মাইনর ফাইলাম এবং কি মেজর ফাইলাম। মাইনর ফাইলাম কোনগুলো? যে সকল পর্বে প্রাণী প্রজাতির সংখ্যা তুলনামূলকভাবে কম সে সকল পর্বকে বলা হয় মাইনর পর্ব, এবং যে সকল পর্বে প্রাণী প্রজাতির সংখ্যা তুলনামূলকভাবে বেশি সেই সকল পর্বগুলোকে বলা হয় কি? মেজর পর্ব। এবং এই 33টি পর্বের মধ্যে মেজর পর্ব 9টি। কয়টি? 9টি। এবং বাকি সবগুলো কি? মাইনর পর্ব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেজর পর্বগুলো নিয়ে, ঠিক আছে? এবং দেখো যে এই যে 9টি পর্ব কি ব্ল্যাক কালার দিয়ে চিহ্নিত করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং কোয়াড্রাটা। দেখো সর্বশেষ মেজর হোক কিংবা নন মেজর হোক, সব মানে বা মাইনর হোক, সব ক্ষেত্রে কি সর্বশেষ যে পর্বটি সেটি হচ্ছে কোয়াড্রাটা পর্ব। এবং এই কোয়াড্রাটা পর্বের প্রাণীদের বলা হয় কোয়াড্রেট প্রাণী। ওকে, তাহলে আমরা যদি 9টি প্রধান পর্বের কথা কল্পনা করি বলি, তাহলে দেখো যে শুধুমাত্র শেষের পর্বটি হচ্ছে কি? কোয়াড্রাটা, অর্থাৎ এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলো হচ্ছে কোয়াড্রেট প্রাণী, এবং বাকি 8টি মেজর পর্বই হচ্ছে কি? নন কোয়াড্রেট। আর এই কারণে প্রথমে আমরা দেখেছিলাম যে নন কোয়াড্রেট কমা দিয়ে কি প্রধান পর্ব সমূহ কি, তারপর আমরা 4টা পর্ব দেখেছিলাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই পর্বগুলো কি, এর অবস্থান কোথায় এবং কেন বা এদের নন কোঅর্ডিনেট বলা হচ্ছে। হ্যাঁ, আমি আবারও রিপিট করছি, দেখো যে এই কোয়াড্রাটা পর্ব বাদ দিয়ে সবাই নন কোঅর্ডিনেট, বাকি 32টি নন কোঅর্ডিনেট। কিন্তু যেহেতু এখানে আমাদের শুধুমাত্র প্রধান পর্ব অর্থাৎ মেজর পর্বগুলি নিয়ে আলোচনা করা হবে, সুতরাং এখানে বাকি 8টি হচ্ছে কি নন কোঅর্ডিনেট পর্ব। ওকে, তাহলে আমরা আলোচনা করব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস এবং নেমাটোডা, এবং পরের ক্লাস আলোচনা করব এই বাকি 4টি নন কোঅর্ডিনেট পর্ব, এবং তারপরের ক্লাস আমরা কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব। সো প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করবে আশা করি। দেখো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেই যে পরিফেরা পর্ব সম্পর্কে। দেখো এখানে আমরা বেশ কিছু প্রাণী দেখতে পাচ্ছি। এগুলো দেখতে যদিও প্রাণীর মতো না হয়, তারপরে কি প্রাণী। এগুলো পূর্ণাঙ্গ প্রাপ্তি হওয়ার পরে কি হয়? এরা চলাফেরা করতে পারে না। এরা কোথায়? সমুদ্রের তলদেশে পাথর কিংবা যে কোনো বস্তুকে অবলম্বন করে তার সাথে আটকে যায়। ওকে, এ হচ্ছে কি এই প্রাণী। এখন এই প্রাণীগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে দেখো যে পরিফেরা অর্থাৎ পর্ব 1 পরিফেরা। পরিফেরা শব্দটি এসেছে কোথা থেকে? কি পোরাস অর্থাৎ পোর মানে কি ছিদ্র, এবং ফার অর্থাৎ কি টুবিয়ার মানে বহনকারী। তার মানে আমরা বুঝতেই পারছি যে এই সকল পর্বের প্রাণীরা কি ছিদ্র বহন করে, এবং এই ছিদ্রগুলোকে কি বলা হয় সেটাও আমরা একটু পরে জেনে নিব। দেখো সুপ্রশিক্ষিত বন্ধুরা, আমরা চলো দেখে নেই যে এই পর্বের কিছু বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো দেখো
পরীক্ষায় মূলত আসে কিছু ছোট প্রশ্ন আসে যে এইটি কোন পর্বে পাওয়া যায়, আবার অনেক সময় বড় প্রশ্ন ঘয়ের মধ্যে প্রশ্ন চলে আসে। বিশেষ করে গয়ে যে প্রশ্নগুলো আসে যে 1 নাম্বার পর্ব পরিফেরা থেকে নিডারিয়া কোন কোন দিক থেকে উন্নত বিশ্লেষণ করো, অর্থাৎ পরিফেরা থেকে নিডারিয়া উন্নত এই কথাটি বিশ্লেষণ করো বা এর ব্যাখ্যা দাও, এরকম প্রশ্ন আসে। সুতরাং আমাদের পড়ার সময় মনে রাখতে হবে যে একটা পর্ব থেকে পরবর্তী পর্ব কোন কোন দিক থেকে উন্নত। আর অবশ্যই আমরা যত পরের দিকে যাব, অর্থাৎ পর্ব 1 2 3 4 5 9 তত উন্নত বৈশিষ্ট্য পাবো। সো এই উন্নত বৈশিষ্ট্যগুলো কি করতে হবে, মনে রাখতে হবে, ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। আর যদি একটু টেকনিক করে পড়ো তাহলে কি মনে রাখা সম্ভব এবং সেক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেই এই পর্বের কিছু কি বৈশিষ্ট্য। দেখো, কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। কোষীয় মাত্রা আমরা জানি যে প্রত্যেক জীবদেহ কোষ দিয়ে গঠিত, অসংখ্য কোষ দিয়ে গঠিত। এবং যেহেতু এটা প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, সুতরাং প্রাণী নিয়ে উদাহরণ দিব আমরা যে প্রত্যেক জীবদেহ কি প্রত্যেক প্রাণী দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এই পরিফেরা পর্বের প্রাণ এর কি ব্যতিক্রম নয়। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এদের দেহে কি অসংখ্য কোষ রয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা জানি একটা জিনিস যে উন্নত প্রাণীর ক্ষেত্রে যা হয় যে কোষগুলো একত্রিত হয়ে টিস্যু গঠন করে, টিস্যুগুলো একত্রিত হয়ে কি অঙ্গ বা অঙ্গতন্ত্র গঠন করে। ওকে, তাহলে আমরা দেখব যে কোন পর্বে কি টিস্যু গঠন করছে, কোন পর্বে টিস্যু গঠন করছে না, কোন পর্বে টিস্যুগুলো একত্রিত হয়ে বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্র গঠন করছে। এগুলোই মূলত কি উন্নত বৈশিষ্ট্যের কি উদাহরণ। দেখো, তাহলে এই পর্বের প্রাণীরা কি কোন টিস্যু বা টিস্যু তন্ত্র বা কোন অঙ্গতন্ত্র গঠন করেনি। ঠিক আছে, এরা শুধুমাত্র কি কোষীয় পর্যায়ের প্রাণী। অর্থাৎ আমাদের যেমন বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্র বিভিন্ন ইন্ডিভিজুয়ালি কাজ করে থাকে, এদের ক্ষেত্রে কি এদের কোষগুলোই কি সেই কাজ করে থাকে। ঠিক আছে, দেখো, এবং দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। একটু আগে আমি বললাম যে এইটুকু মনে রাখবো যে এদের দেহে কি অসংখ্য ছিদ্র থাকে এবং ছিদ্রগুলোর বিশেষ একটি নাম রয়েছে, এই নামটি কি অস্টিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে অস্টিয়া নামক ছিদ্র কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। অবশ্যই যদি জানা থাকে চোখ বন্ধ করে কি তোমরা দিয়ে দিবা, কি লিখে দিবা যে পরিফেরা পর্বের প্রাণীতে পাওয়া যায়। হ্যাঁ, এবং এই পরিফেরা পর্বের প্রাণীদের বলা হয়, সংক্ষেপে বলা হয় বা সাধারণ নাম স্পঞ্জ। ওকে, এটুকু মনে রাখতে হবে যে স্পঞ্জ কোন পর্বের প্রাণীদের সাধারণ নাম, তাহলে অবশ্যই পরিফেরা দিতে হবে। ঠিক আছে, এবং দেখো পানি প্রবাহের জন্য নালীতন্ত্র বিদ্যমান। নালীতন্ত্র আমাদের যেমন কি রক্ত সংবহন তন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে, এক্সওয়াজের বেশ কিছু তন্ত্র রয়েছে, এদের কিন্তু তেমন তন্ত্র নেই, শুধুমাত্র আছে কি পানি সংবহন তন্ত্র। দেখো একটু লক্ষ্য করো, যদি আমরা এই প্রাণীগুলোকে লম্বচ্ছেদ করি তাহলে এরকম স্ট্রাকচার পাবো আমরা। এইটা একটু দেখো, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আরো সহজ হবে। যে এই যে দেখতে পাচ্ছি যে এই যে ছিদ্রগুলো শুধু যে বাইরেই থাকবে এমনটি না, এই ছিদ্রগুলো একেবারে ভেতর পর্যন্ত কি বিস্তৃত এবং ভেতরে কিন্তু ফাঁকা জায়গা থাকে, যেটাকে বলা হয় স্পঞ্জশীল। অর্থাৎ এদের সাধারণ নাম স্পঞ্জ এবং শিল মানে গহ্বর বা ফাঁকা জায়গা। সুতরাং স্পঞ্জের দেহভ্রান্তরে যে শিল থাকে এটা হচ্ছে কি স্পঞ্জশীল। আশা করি মনে থাকবে তাহলে। এবং এই স্পঞ্জশীল একটা মাত্র ছিদ্রের মাধ্যমে বাইরের দিকে উন্মুক্ত হয়, সেটার নাম হচ্ছে কি অস্কিউলাম। সম্মুখ ভাগে একেবারে, এটার নাম কি অস্কিউলাম। এরকম প্রশ্ন আসতে পারে যে অস্কিউলাম কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। অবশ্যই তোমাকে দিতে হবে কি পরিফেরা পর্বের প্রাণীতে। তাহলে দেখো এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো কি বেশ কিছু পেঁচানো নালীতন্ত্র গঠন করে, যেটাকে বলা হয় পানি সংবহন তন্ত্র। এবং কেন পানি সংবহন তন্ত্র বলা হয়, দেখো যে এদের এই প্রাচীরে এই বিশেষ ধরনের কোষ থাকে যেগুলোকে বলা হয় কোয়ানোসাইট কোষ। এই যে দেখো এখানে বৈশিষ্ট্য পেয়ে যাবে যে অন্তঃপ্রাচীরে ফ্ল্যাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ বিদ্যমান। তাহলে এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোর ফ্ল্যাজেলা থাকে এবং এই ফ্ল্যাজেলা গুলো বাইরের দিকে উন্মুক্ত থাকে এবং এগুলো একটা অভ্যন্তর কি পানির স্রোত সৃষ্টি করে, অনবরত দুলতে থাকে এবং পানির স্রোত সৃষ্টি করে। এর ফলে অন্তর্মুখে একটি পানির কি ফ্লোর সৃষ্টি হয়। এর ফলে বাইরে থেকে পানি এবং বিভিন্ন ধরনের খাদ্য বস্তু কোথায় ভেতরে প্রবেশ করে, অর্থাৎ স্পঞ্জশীলে প্রবেশ করে এবং এই স্পঞ্জশীলে প্রয়োজনীয় বস্তু থেকে যায়, বাকিগুলো কি অস্কিলন হয়ে বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এ হচ্ছে পানি সংবহন তন্ত্র, এ হচ্ছে স্পঞ্জশীল, হ্যাঁ, এবং এ হচ্ছে অস্টিয়া। দেখো দেহভ্রান্তরে স্পিকিউল নামক কঙ্কাল বিদ্যমান। কঙ্কাল স্পিকিউল, দেখো আমাদের দেহে আমরা জানি যে
মানব দেহে 206 খানা অস্থি রয়েছে বা হাড় রয়েছে, এই 2 খানা অস্থি বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে একটা স্ট্রাকচার গঠন করেছে, রাইট? অবশ্যই এই স্ট্রাকচার গঠন করেছে। ঠিক তেমনি এদের যে অস্থিগুলো থাকে, এই অস্থিগুলো কি বলা হয় স্পিকিউল, এবং এই স্পিকিউল গুলো কি এদের নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং এগুলো বিভিন্ন আকার আকৃতি বা গঠন বিশিষ্ট হয়ে থাকে। এবং দেখো 6 নাম্বার, দেহাভ্যন্তরে স্পঞ্জশীল নামক গহ্বর থাকে, আমি একটু আগে বললাম। দেখো পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, আমি প্রথমেই বলেছিলাম যে এরা কি যখনই পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয় তখন কি এরা আর চলাফেরা করতে পারে না, তবে হ্যাঁ এদের লার্ভা দশা চলাফেরা করতে পারে। দেখো এদের জীবন চক্রে কি অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা দশা বিদ্যমান এবং আরো একটি লার্ভা দশা দেখতেই পাচ্ছ। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্য থেকেই বুঝতে পারছো যে এদের বিশেষ বিশেষ বা অনন্য কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য রয়েছে বা গঠন রয়েছে, যেগুলো কি অন্য প্রাণীর সাথে, অন্যদের সাথে, অন্য পর্বের প্রাণীদের সাথে মিলবে না। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে মিলবে না বা এর থেকে পরবর্তী পর্বের প্রাণীরা কোন কোন দিক থেকে উন্নত, চলো দেখে আসি। দেখো এর পরের পর্বটি কি, নিডারিয়া। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জেলিফিশ, এবং আমরা মূলত হাইড্রা নিয়ে বেশ পড়ালেখা করে থাকি, এবং এই হাইড্রাও কি নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, এবং এই নিডারিয়া শব্দটি এসেছে কোত্থেকে, দেখো যে গ্রিক শব্দ নাইট থেকে কি নিটল, এবং বা এর বাংলা রোম বা কাঁটা, একটু খেয়াল করো কাঁটা, এবং ল্যাটিন শব্দ এরিয়া থেকে কি কানেক্টেড উইথ সংযুক্ত, বাংলা সংযুক্ত অর্থাৎ রোম বা কাঁটা যুক্ত। তার মানে এই সকল প্রাণীদেহ কি বিশেষ ধরনের কাঁটা যুক্ত হয়ে থাকে, আর সেখান থেকে শব্দটি এসেছে কি নিডারিয়া, নামটি এসেছে নিডারিয়া। এই দেখতে পাচ্ছি আমরা এখানে বেশ কিছু কাঁটা কাঁটা অংশ দেখতে পাচ্ছি, এগুলো কি আমরা একটু পরে জেনে নিচ্ছি। চলো দেখে নেই এর কিছু বৈশিষ্ট্য এবং আগের পর্ব থেকে এরা কোন কোন দিক থেকে উন্নত আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখো যে বহুকোষী টিস্যু মাত্রার ও অরীয় প্রতিসম প্রাণী। দেখো বহুকোষী, এটা আমরা বুঝতেই পারছি যে এই 9টি পর্বে সবাই বহুকোষী, ঠিক আছে। এবং টিস্যু মাত্রা, দেখো একটা নতুন উন্নত বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম টিস্যু মাত্রা। এর আগের পর্বটি কিন্তু টিস্যু মাত্রা ছিল না, শুধুমাত্র কোষীয় মাত্রা ছিল। এবং অরীয় প্রতিসাম্য, এবং আমরা প্রতিসাম্যতা কি সেটাও আমরা কি প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সো আমরা জানি, আশা করি যে প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্য কি, দ্বি-অরীয় প্রতিসাম্য কি, গোলীয় প্রতিসাম্য কি এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি। যদি আগের প্রথম ক্লাসটা অর্থাৎ পার্ট 1 যদি কেউ না করে থাকো, অবশ্যই এখনই ক্লাসটি পজ করে গিয়ে ওই ক্লাসটি করে আসো। দেখো দেহ প্রাচীর দ্বিস্তরী এবং দুটি স্তরের মাঝে মেসোগ্লিয়া থাকে, এটাও একটি উন্নত বৈশিষ্ট্য। দেখো এর আগের পর্বের অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীতে কোনো ধরনের স্তর সৃষ্টি হয়নি, জাস্ট বিভিন্ন ভাবে কি কোষগুলো সাজানো থাকে, কিন্তু এই ক্ষেত্রে 2টি স্তর সৃষ্টি হয়েছে। কয়টি? 2টি। এবং আমরা এও পড়েছিলাম প্রথম ক্লাসে যে দ্বিস্তরী ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ ভ্রূণীয় অবস্থায় যাদের 2টি স্তর সৃষ্টি হয় তাদের বলা হয় দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এবং যাদের 3টি স্তর সৃষ্টি হয় তাদের বলা হয় কি ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, ঠিক আছে। তাহলে দেখো যে দেহাভ্যন্তরে সূত্রযুক্ত নিউরোসাইট নামক বিশেষ কোষ বিদ্যমান। দেখো আমরা এর আগের পর্বে কি পেয়েছিলাম, কোয়ানোসাইট নামক কোষ ফ্লাজেলা যুক্ত, এবং এখানে পেলাম কি নিউরোসাইট যুক্ত কোষ বা নিউরোসাইট কোষ পেলাম। এখন কথা হচ্ছে যে এরকম প্রশ্ন যদি চলে আসে কোনো সময় যে নিউরোসাইট কোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই উত্তর দিতে হবে কি নিডারিয়া। ওকে, এবং এই যে দেখতে পাচ্ছি যে এই যে কোষগুলো, এটা হচ্ছে কি নিউরোসাইট কোষ, এবং এরা কি কিভাবে কাজ করে, এদের স্ট্রাকচার আমরা খুবই ভালোভাবে জানবো দ্বিতীয় অধ্যায়কে যখন হাইড্রা পড়বো, তখন এটা নিয়ে বিশদ আলোচনা আছে। সো ওই ক্লাসটির অপেক্ষায় থাকবে আশা করি। দেখো তারপর দেহবন্ধরে সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। দেখো এর আগের পর্বে প্রাণীতে কি ছিল, স্পঞ্জশীল নামক গহ্বর ছিল, এবং এখানে সিলেন্ট্রন নামক গহ্বর রয়েছে, অর্থাৎ এদের দেহবন্ধরে কিছু ফাঁকা জায়গা থাকে যেটাকে বলা হয় কি সিলেন্ট্রন বলা হয়। এবং খাদ্যবস্তু বহিঃকোষীয় অন্তঃকোষীয় উভয় ভাবে পরিপাক হয়, এদের কোনো পরিপাক তন্ত্র নেই। সুতরাং এদের পরিপাক হয়ে থাকে কি কোষ কিংবা কোষের বাইরে, অর্থাৎ সিলেন্ট্রনেই হয়ে থাকে, ঠিক আছে। এবং দেখো অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে। বহুরূপিতা বলতে কি বোঝায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো একটা জিনিস খেয়াল করো, যে আমার কথা যদি উদাহরণ দেয় যে মানুষ একটি প্রজাতি, এবং মানুষের কমন স্ট্রাকচার রয়েছে, যেটি দুটি হাত থাকবে, দুটি পা থাকবে, দুটি চোখ থাকবে, দুটি কান থাকবে, নাক থাকবে,
এই তো, তাই না? কিন্তু যদি দেখা যায় যে তোমার 2টি হাত, আমার 3টি হাত, আরেকজনের 4টি হাত, আরেকজনের 1টি হাত, বা পায়ের ক্ষেত্রে এরকম বা চোখের ক্ষেত্রে এরকম, তখন কি এই যে এই বৈশিষ্ট্যকে বলা হয় কি বহু রূপতা। আমাদের ক্ষেত্রে কি তাই আছে? না, আমাদের কমন বৈশিষ্ট্য, কমন স্ট্রাকচার হচ্ছে কি এইগুলো। হ্যাঁ, তবে গঠন, কালার বা চেহারাগত দিক থেকে কি পৃথকতা থাকবেই, স্বাভাবিক। কিন্তু হাত, পা, নাক, মুখ, চোখ, এই কমন বৈশিষ্ট্যের কোনো ব্যতিক্রম নেই। ব্যতিক্রম বলতে বিভিন্ন রকম জেনেটিক্যালি রোগের ক্ষেত্রে হয়ে থাকে, কারো 5টা জায়গায় 6টা 7টা আঙুল হয়ে থাকে, এটা বহুরূপতার উদাহরণ নয়। ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। কিন্তু এদের এই সকল প্রাণীদের ক্ষেত্রে এটা কি অহরহ দেখা যায় যে একই প্রজাতির হওয়া সত্ত্বেও তাদের বিভিন্ন গাঠনিক স্ট্রাকচারে পার্থক্য পরিলক্ষিত হয়, আর একে বলা হয় বহুরূপতা। অনেক সব প্রশ্ন আসে যে বহুরূপতা কি, আশা করি উত্তর দিতে পারবেন। এবং এদের ক্ষেত্রে কি 20 প্রজাতির নিডারিয়াল মাত্র স্বাদু পানিতে থাকে, বাকি সবাই সামুদ্রিক। এবং এদের জীবন চক্রে প্ল্যানুলা লার্ভা দশা বিদ্যমান। হ্যাঁ, এবার যদি প্রশ্ন আসে যে প্ল্যানুলা লার্ভা কি, তাহলে কি অবশ্যই নিডারিয়া পর্বের প্রাণীদের লার্ভাকে বলা হয় প্ল্যানুলা লার্ভা। অর্থাৎ এই অথবা এভাবে আসতে পারে প্রশ্ন যে এই লার্ভা কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এবং এর আগের পর্বে কি ছিল? অ্যাম্ফিব্লাস্টুলা। ওকে, তাহলে এ হচ্ছে কি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। তবে এবার চলো দেখে নেই যে এই পর্বের বৈশিষ্ট্য চাইতে পরবর্তী পর্বে অর্থাৎ প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কোন কোন উন্নত বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য আমরা পাবো। চলো দেখি। আমরা দেখতেই পাচ্ছি এটা ছবি, যেটা কি কৃমি, কি কৃমি, এবং এটি হচ্ছে ফিতা কৃমি বা চ্যাপ্টা কৃমি বলে থাকি আমরা মূলত। এবং এর পর্বের নাম কি প্লাটিহেলমিনথিস। এবং প্লাটিহেলমিনথিস শব্দটি এসেছে কোথা থেকে? গ্রিক প্লাটিস অর্থাৎ ফ্ল্যাট বা চ্যাপ্টা, এবং হেলমিন্থ অর্থাৎ ওর্ম বা কৃমি, তাহলে চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। ঠিক আছে, চলো আমরা এর বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবো যে কোন কোন দিক থেকে এরা উন্নত আগের পর্ব থেকে। দেখো, দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো এখানে আবার প্রতিসমের কথা চলে আসছে। এবং পাতা বা ফিতার মতো চ্যাপ্টা, যেহেতু এই পর্বের নাম থেকে চলে আসছে পাতা বা ফিতার মতো চ্যাপ্টার, সুতরাং এটা নিয়ে আর ভাবার কিছু নেই। দেহত্বক শিলিয়াযুক্ত এপিডার্মাল অথবা কিউটিকল আবৃত, অর্থাৎ একটা বিশেষ ধরনের আবরণের নাম, শক্ত আবরণ, নরম আবরণ। দেখো এবার ত্রিস্তরী বা অ্যাসিলোমেট, ত্রিস্তরী। দেখো এইবার কিন্তু আসলো 3টি স্তর। পরিফেরার কোন স্তর সৃষ্টি হয়নি, নিডারিয়া 2টি স্তর সৃষ্টি হয়েছে, এবং প্লাটিহেলমিনথিস থেকে শুরু হলো 3টি স্তর। সুতরাং এই প্রাণীটি কি বা এই পর্ব আগের চাইতে এইটা দিক থেকে উন্নত, অর্থাৎ এরা ত্রিস্তরী পর্যায়ে চলে আসছে। এবং অ্যাসিলোমেট অর্থাৎ কোন শিলম সৃষ্টি হয়নি, এবং শিলম নিয়ে আমরা এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 2 আলোচনা করেছি। সো যদি ওই ক্লাসটি কেউ না করে থাকো ঠিক মতো, তাহলে এখনই এই ক্লাসটি পজ করে ওই ক্লাসটি করে আসো। দেখো দেহের চোষক বা হুক কিংবা কোনো কোনো সময় উভয় থাকে, চোষক বা হুক। দেখো এই যে প্রাণী অর্থাৎ কৃমি, এর যদি আমি সম্মুখ অংশ জুম করে দেখি তাহলে এরকম দেখতে পাবো। দেখো কি ভয়ঙ্কর টাইপের এই যে চোষক রয়েছে এবং কাঁটা, এবং এগুলোর সাহায্যে এরা কি আমাদের ক্ষুদ্রান্তে আটকে থাকে, ক্ষুদ্রান্তে আটকে থাকে। তো একে বলা হয় কি হুক বা চোষক। ওকে, রক্ত সংবহন তন্ত্র ও শ্বসন তন্ত্র অনুপস্থিত, কিন্তু রেচন নালী শিখা কোষ দিয়ে গঠিত। দেখো এখানে কিন্তু তন্ত্র চলে আসলো, এর আগের পর্বে কোনো তন্ত্র ছিল না, জাস্ট টিস্যু মাত্রা ছিল। এরা কি এই বৈশিষ্ট্যটি আগের চাইতে উন্নত, না হোক রক্ত সংবহন তন্ত্র, না হোক শ্বসন তন্ত্র সৃষ্টি, কিন্তু হয়েছে তো রেচন নালী। এবং সেটি কি কোষ দিয়ে গঠিত? শিখা নামক কোষ দিয়ে গঠিত, শিখা কোষ। এখন যদি বলা হয় যে শিখা কোষ কি এবং এটি কোথায় পাওয়া যায়, আশা করি তোমরা উত্তর দিতে পারবে যে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের যে রেচন তন্ত্র যে কোষ দিয়ে গঠিত সেটা হচ্ছে শিখা কোষ। ঠিক আছে, এবং এরা অধিকাংশই পরজীবী, কিছু সংখ্যক মুক্তজীবী হয়ে থাকে, এবং এরা উভয় লিঙ্গি, অর্থাৎ একই প্রাণী, একটাই প্রাণী, এরা কি নিজে নিজে প্রজনন করতে পারে। এই কারণে এদের বলা হয় উভয়লিঙ্গী প্রাণী। জীবন চক্রে অনেক ধরনের লার্ভা দশা বিদ্যমান, বিশেষ কোনো নাম নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে দেখে নেই পরের পর্বে কি আছে। এই যে আমরা কিছু ফিগার দেখতে পাচ্ছি, এরাও কিন্তু কৃমি, কিন্তু আগে ছিল ফিতা কৃমি, এরা কি গোল কৃমি। ওকে, বা সুতা কৃমি। ফিতা, চ্যাপ্টা এবং এটা কি সুতা বা গোল কৃমি, মনে রাখবে। নেমাটোডা, নেমাটোডা আসছে কোন শব্দ থেকে? দেখো যে গ্রিক নেমাটোস অর্থাৎ থ্রেড মানে সুতা, এবং ইডোস অর্থাৎ ফর্ম,
বা আকৃতি, এবং হেলমিন্থ মানে কি কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস এরাও ছিল কৃমি, আবার কি নেমাটোডা এরাও কৃমি, কিন্তু তারা ছিল কি চ্যাপ্টা বা ফিতা কৃমি, এরা কি সুতা বা গোল কৃমি। ঠিক আছে, চলো দেখে নেই যে এর আগের প্লাটিহেলমিনথিস থেকে নেমাটোডার পর্বের প্রাণীরা কোন কোন দিক থেকে উন্নত, অথবা এদের বিশেষ কোনো বৈশিষ্ট্য আমরা পাই কিনা। চলো দেখে নেই। দেখো, দেহ নলাকার, ওকে, দ্বিপার্শ্ব প্রতিসম, তাও কোনো ব্যাপার না, উভয় প্রান্ত ক্রমশ সরু। ঠিক আছে, এটা হচ্ছে কি এরা একেবারে এদিক যেমন সরু, এদের কি এদিকেও সরু থাকে। ওকে, এবং দেহ নমনীয়, ইলাস্টিক নির্মিত, কিউটিকল আবৃত। এর আগের পর্বের প্রাণীরাও কি ছিল, অর্থাৎ প্লাটিহেলমিনথিসেরাও কিউটিকলের আবরণ আবৃত ছিল, এরাও কি কিউটিকল আবরণ আবৃত, সুতরাং মিল রয়েছে। এবং ত্রিস্তরী, দেখো প্লাটিহেলমিনথিস থেকেই শুরু ত্রিস্তরী, সুতরাং ত্রিস্তরী আর কোনো বিশেষ উন্নত বৈশিষ্ট্য নয়। তবে দেখো সিউডোসিলোমেট, অর্থাৎ প্লাটিহেলমিনথিসদের ক্ষেত্রে কোনো স্তর সৃষ্টি হয় না, সিলোম তৈরি হয়নি, কিন্তু এদের সিলোম তৈরি হয়েছে, কিন্তু ফলস, অর্থাৎ সিডোসিলোম তৈরি হয়েছে। তাহলে এরা কি আগের চাইতে উন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে। পৌষ্টিক নালী সোজা শাখাহীন হোক কিংবা যাই হোক না কেন, পৌষ্টিক নালীর সৃষ্টি হয়েছে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, মনে আছে কিনা যে এই প্লাটিহেলমিনথিস পর্বে কিন্তু কোনো পরিপাক তন্ত্র সৃষ্টি হয়নি, শুধুমাত্র রেচন তন্ত্র সৃষ্টি হয়েছিল, কিন্তু এদের ক্ষেত্রে কি পরিপাক তন্ত্র সৃষ্টি হয়েছে। সুতরাং এটিও আগের পর্ব চাইতে কি উন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে। দেখো, মুখচিত্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত, তাদের কি হুক বা চোষক ছিল, কিন্তু এদের কি ওষ্ঠ সৃষ্টি হয়েছে। ওকে, এবং এরা পরজীবী, স্থলচর বা জলচর কিংবা মুক্তজীবী ধরনের হয়ে থাকে, এবং এরা একলিঙ্গী এবং যৌন দ্বিরূপতা বিদ্যমান। দেখো, আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ শব্দ চলে আসছে, যে যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা কি? দেখো, যে একই পর্বের প্রাণীতে একই প্রজাতির প্রাণীর মধ্যে যদি স্ত্রী এবং পুরুষ আলাদাভাবে চিহ্নিত করা যায়, তখন একে বলা হয় কি যৌন দ্বিরূপতা। দেখো, সংজ্ঞাটি তোমাদের জন্য এখানে উল্লেখ করা হয়েছে, যে একই প্রজাতির পুরুষ ও স্ত্রী সদস্য বর্ণ, আকার, আকৃতি বা গাঠনিক ভাবে পৃথক হলে তাকে বলা হয় যৌন দ্বিরূপতা। এই যে কৃমি, এদের কি যারা স্ত্রী কৃমি এরা একটু লম্বা হয়, পুরুষ কৃমি একটু খাটো হয়, সুতরাং এদের দেখেই বোঝা যায় যে কোনটি স্ত্রী এবং কোনটি পুরুষ কৃমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 4টি পর্বের বৈশিষ্ট্য, এবং কিছুটা না হলে অনুধাবন করতে পেরেছো যে একটি থেকে আরেকটি কোন কোন মানে দিক থেকে কি উন্নত, এবং বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য যে ওই প্রাণীতেই পাওয়া যায়, সেগুলো বুঝতে পেরেছো। অবশ্যই এগুলো পড়তে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো পড়লাম, এগুলো তোমরা অবশ্যই পড়বে, এর নামগুলো মুখস্থ করবে, এর বৈশিষ্ট্যগুলো পড়বে, প্রাণীগুলো চিনে রাখবে, এবং লার্ভাগুলোর নাম কিংবা যে কোষগুলো আমরা পেয়েছি, এই যে গুরুত্বপূর্ণ শব্দগুলো মনে রাখতে হবে। সুতরাং এমসিকিউ, সিকিউ উভয় ক্ষেত্রে কি এই প্রশ্ন, এই ভিতর থেকে প্রশ্ন আসবে, এবং এগুলো অবশ্যই পড়বে, এবং এগুলোর বৈশিষ্ট্য হ্যান্ডনোট বানিয়ে আমার গ্রুপে সাবমিট করবে। তো ওকে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়েরই পার্ট 4 নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা বিদায় নিচ্ছি।